স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। পুলিশকে জনবান্ধব হওয়ার কথা বলা হলেও অনেকেই পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ করছেন, দমন পীড়নের অভিযোগ দেখাও যাচ্ছে। এসব নিয়ে আজকে আলোচনা পুলিশ তুমি কার। কথা বলতে স্টুডিওতে আছেন অতিরিক্ত আইজিপি প্রশাসন মোখলেছুর রহমান বিপিএম বার, আছেন ডিবিসি নিউজের সম্পাদক জাহেদুল হাসান পিন্টু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক শামীম রেজা আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। জনাব মোখলেছুর রহমান, পুলিশ যখন কারো বিরুদ্ধে শারীরিক নির্যাতন করতে চায় বা শারীরিক অ্যাকশনে যায়, সেটির কি কি কারণ থাকে? দেখুন, শারীরিক নির্যাতনের পেছনে কি কি কারণ থাকে এটা বলার আগে আমার বলা উচিত যে পুলিশ তো শারীরিক নির্যাতন করার জন্য নয়। পুলিশ তো শারীরিক নির্যাতন করবে না। এখন আপনি বলতে পারেন যে ব্যত্যয় নিয়ে এর ব্যত্যয় হয় কিনা। তো একটা হিউম্যান সিচুয়েশনে, একটা মানবিক জায়গা থেকে যদি আপনি দেখেন, তো মানুষের ভিতরে বিচ্যুতি থাকে, যেটা স্বাভাবিক কর্মকাণ্ড চলার কথা সেটার থেকে সে ডেভিয়েট হয়। এবং পুলিশের মধ্যেও সবার টেম্পারামেন্ট তো একরকম থাকে না। আইন দিয়ে যতই আমরা রেগুলেশন দিয়ে যতই বেঁধে রাখার চেষ্টা করি, এর মাঝে থেকেও দু একজনের মানে পুলিশের এই যে টেম্পারামেন্টের ইয়া হতে পারে হয়ে যায়। এই ক্ষেত্রে মানে আমরা যদি আপনি আপনার সাথে কথা হচ্ছিল, আমি যদি সরাসরি কথাতে আসে, আমি আসলে এটিকে এত গুরুত্ব দিতে চাচ্ছিলাম না। সাংবাদিকরা আমরা মার খাবো, আপনারা আমাদেরকে দেখলেই মারবেন, সেটা ঠিক আছে মনে হয়। আপনারা যে কোনো লোককেই কেন মারেন? না, শুনেন, সাংবাদিকদের সাথে আমাদের অনভিপ্রেত ঘটনা যেগুলি ঘটে, আপনি বলেন যে কোন জায়গাটায় ঘটে। শত শত হাজার হাজার সাংবাদিক আছেন সারা দেশ শুদ্ধ মিলিয়ে, কাদের সাথে ঘটনাটি ঘটে? ওকে, সাংবাদিকদের কথা বাদ, একটি ঘটনায় আমি আমার পুলিশি জীবনে এটা দেখে আসলাম যে প্রকাশ্যে একটা বিরোধের অবস্থা তৈরি হয়ে যায় শুধুমাত্র ফটো সাংবাদিকদের সাথে। এছাড়া আপনি দেখেন বাদ বাকি সাংবাদিক কমিউনিটির সাথে আমাদের কিন্তু অত্যন্ত চমৎকার সুসম্পর্ক রয়ে গেছে। আপনি এয়ার কন্ডিশনে থাকেন, আমি এয়ার কন্ডিশনে থাকি, আমার সাথে আপনার বিরোধের সুযোগ নাই তো। আপনি মাঠে যান না, আমি মাঠে যান, আমার সঙ্গে মাঠে, আমাদের রিপোর্টার, আমাদের ভিডিওগ্রাফার তারাই মাঠে যায়, তাদের সঙ্গে আপনার এটা হবে। আপনি যদি রাত 10টার পরে থানায় যান, আপনি দেখবেন যে নিউজ সংগ্রহ করার জন্য সেখানে সাংবাদিক গিজগিজ করছে। কই তার সাথে তো থানা পুলিশের কোনো বিরোধ হচ্ছে না। বিরোধটা প্রতিদিনই বিরোধ হচ্ছে না। বিরোধটা আমি আমার অভিজ্ঞতায় দেখে আসছি, যখনই রাস্তায় কোনো গোলযোগ তৈরি হয় এবং সেই জায়গায় সংবাদ সংগ্রহ নয়, ফটোগ্রাফি করতে গেলে সেই সময়কার কিছু কিছু ঘটনা আমার কাছে মনে হয় যে জায়গাটা, ক্ষেত্রটা কিন্তু খুবই সংকীর্ণ। আমার কাছে মনে হয় যে আমি সাংবাদিকদের সাথে বিরোধটা আসলে এইভাবে আমি রাখতেই চাই না। আজকে আমাদেরকে আঘাত করা হয়েছে বলে শুধু আপনাদের কথা বলবো, কিন্তু আমরা যদি গত 4-5 মাসে পুলিশ কেন শিরোনাম হয়েছে শুধু যদি সেগুলি দেখি, পুলিশ সপ্তাহ পালন বাদ দিলে, সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার জন্য, নাসিরনগরে নিষ্ক্রিয় হয়ে থাকার জন্য। শুনুন, সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার জন্য আপনি একটা ভিডিও ফুটেজ থেকে বলছেন, এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ এবং এই দেশে এটার কিন্তু দেখা মেলেনি। দেখা মিলেছে তখনই যে বিদেশি একটি চ্যানেল এটাকে প্রথম দেখিয়েছে। আমরা দেখাইনি, আমরা আপনাদের ভয় পাই, বা আমরা আপনাদের প্রীতি, আমাদের প্রীতি, আপনাদের প্রীতি আমাদের জন্য দরকার, পুলিশকে আমরা আপনাদের স্নেহ ধন্য থাকতে চাই। পুলিশকে সাংবাদিকরা ভয় পায় অবশ্যই। এটা যদি আমাকে শুনতে হয়, তাহলে তো আমাকে এখান থেকে চলে যাওয়া দরকার। আমরা বরঞ্চ বলতে পারি আমরা এটা তটস্থ থাকি সাংবাদিকের কলমের কাছে। না, মুক্তাজ ভাই আপনাকে ধন্যবাদ। আমি পিন্টু ভাই আপনার কাছে আসতে চাই একটি অন্য বিষয় নিয়ে। আজকে গত শনিবারে ঘটনাটি ঘটার পরে, শুক্রবার ঘটনাটি ঘটার পরে আপনি সামাজিক গণমাধ্যমে যত বিষয়ে আলোচনা এসছে, সেই আলোচনার মধ্যে এরকম আসছে যে সাংবাদিকদের আসলে পুলিশের এরকম মার্ক দেওয়ারই কথা। কারণ সাংবাদিকরা যেভাবে এই সরকারের তোষণ করে, সরকারের কোনো কাজের সমালোচনা করে না, পুলিশ যখন অন্যদের উপর আক্রমণ করে তখন যখন কিচ্ছু বলে না, পুলিশকে যখন ব্যবহার করা হয় অন্যায় ভাবে তখন যখন কিছু বলে না, সাংবাদিকদের মার খাওয়া উচিত। আপনি এটাকে কিভাবে দেখেন? না দেখেন, এগুলো বিকৃত মানসিকতা। মার খাওয়াই উচিত, এটা তো যে কোনো মানুষেরই মার খাওয়া উচিত, এই কথা বলা উচিত না, তাই না? এটা বিকৃত না হলে তো এটা হয় না। দেখেন, সাংবাদিকদের মার খাওয়াটা আলাদা কিছু আমি দেখি না এখানে। মার কে না খাচ্ছে, মার তো আপনার কেন খাচ্ছে সেদিকে আসেন।
যে এই যে পুলিশ তো সাংবাদিক পেটায়, সাংবাদিককে তো আর বাছাই করে পিটায় না, মাঝে মধ্যে বাছাই করে পিটায় না এইবার এইবারে হ্যাঁ, কিন্তু নরমালি যেটা দায়িত্ব পালন করতে গেলে মারামারি লাগতেছে, সাংবাদিক নাকি সে পিটানো, গণপিটুনির মধ্যে অনেক সময় সাংবাদিকরা পড়ে। আপনি রাজনৈতিক কর্মী মার খাচ্ছে, বিরোধী মতের লোক মার খাচ্ছে, তো সব জায়গায় যখন মার খাওয়ার একটা আপনার কালচার থাকে, সেখানে সাংবাদিককে আলাদা করে সাংবাদিকরা আলাদা করে পিটু ভাই, আমি যদি একটু আবার মুখলেস ভাইয়ের কথাটা একটু ধার করি, যে উনি বলছেন যখন আপনি ফিল্ডে ফটো চিত্র গ্রহণকালে যেহেতু সাংবাদিকরা অনেক বেশি ঘটনার কাছাকাছি যান, তখন পুলিশদের সাথে তার একটা সংঘর্ষ হয়, সেই কথাটিকে আপনি কি দেখেন? সেটা আপনার ধরেন না, সেটাও আপনার ওই জায়গায় আপনার পুলিশের মধ্যে ওই মানসিকতাটা দেওয়া উচিত। মানে এটা তো পুলিশ বলি কি, দেখেন এখানে মারামারিটা হয় কিন্তু আপনার সিপাহি লেভেলে, কনস্টেবল লেভেলে, কোনো অফিসার লেভেলের ঘটনাগুলি ঘটে না। পুলিশের, আমি যতদূর পুলিশ বুঝি, পুলিশের প্রতিটি লোক একজন করে কর্মকর্তা না থাকে না, অফিস বেয়ারার, কনস্টেবল অফিস না, না সেটা বলতে পারেন আপনি, আইনের এক্সটেন্ডেড হেড তারা, না তাদের মধ্যে পুলিশে না, এখন বাংলাদেশের সরকারি কর্মকর্তা বলে কিছু নাই, নতুন আইনের সবাই কর্মচারী। হ্যাঁ, সেটা না, আমি যেটা বলতেছি আপনার পুলিশের ক্ষেত্রে তারা আইনের এক্সটেন্ডেড হেড, তাদের ক্ষেত্রে তো আমার মানে কনস্টেবল বলার সুযোগ নাই, আমি কনস্টেবল এরকম লোক না, না কনস্টেবল তো আপনি নিচ্ছেন ওই রকম, হ্যাঁ আপনি তো নিচ্ছেন ওই রকম, আপনি কনস্টেবল ওই রকম নিচ্ছেন, নিয়োগে ওই রকম হচ্ছে, আপনার প্রশিক্ষণও আপনার কোন রকম দিচ্ছেন, তারপরে আপনার তাদেরকে যে মব ম্যানেজ করা, হ্যাঁ এটা তো আপনার ওইভাবে ট্রেনিং প্রতিদিন হচ্ছে না তাদের। এই যে প্রতিদিন যে বিশ্ব চেঞ্জ হচ্ছে, তাদের আচার আচরণ যে চেঞ্জ আনতে হবে, এটা কিন্তু আমরা দিচ্ছি না, খালি বকাই দিয়ে যাচ্ছি। সেই জায়গায় যখন আপনার সাংবাদিক বলতে উনি যেটা বললেন ফটো সাংবাদিক, এখন ফটো সাংবাদিকরাও ওই কাজটাই করে। যখন পুলিশ কোনো কাউকে পেটাচ্ছে, সে যত ভালো ছবিটা তুলতে পারবে তত বেশি কাছে যায়। এর মধ্যে কোনো একজন হয়তো উত্তেজিত হয়ে পড়ে যে আমরা পেটাচ্ছি, এই ছবি তুলছে, কিন্তু এই তো মানসিকতাটা। আমি পিটু ভাই, আমি একটু সাহেবের কাছ থেকে আসি। সাহেব, এই ছবিটাতে আমরা দেখেছি যে অবাধে এই ছবিটা আবার তোলাও গেছে খুব, মানে আমি ওই জন্য একটা মাঝামাঝি অবস্থা চিন্তা করছিলাম, যে গতকাল আমি সার্কিট হাউস রোডে ছিলাম, পিআইবি ঠিক উল্টা দিকে, জায়গাটা সবাই নিশ্চয়ই চিনতে পারছে, ক্লাস নিয়ে বের হবার সময় একজন পুলিশ সদস্য, আমি তাকে চিনিও না, আমি অনেকক্ষণ সিএনজি জন্য চেষ্টা করছি দেখে তিনি এসে রিক্সা ডাকার চেষ্টা করলেন, সিএনজি ডাকার চেষ্টা করলেন, যে দেখেছে আমি পিআইবি থেকে বের হচ্ছি, হয়তো অন্য কোনো কাজে গেছি, তিনি আপনার আমাকে সহযোগিতা করবার চেষ্টা করলেন যে স্যার আপনি কোন দিকে যাবেন। আর উল্টা দিকে একবার গোলমাল বেঁধেছে, শাহবাগ থেকে সোনারগাঁর সার্ক ফোয়ারা পর্যন্ত বন্ধ। আমি বাসায় যাওয়ার সময় রিক্সা থেকে আপনার একজন পুলিশ সদস্য দৃষ্টি আকর্ষণ চেষ্টা করছে, যদি একটু সিএনজিটা সরে যায় আমি আমার শিশুটার সাথে আমি বাড়িতে চলে যেতে পারি। তিনি আমাকে উত্তর দিলেন, আপনি কে যে আপনার ডাকে আমাকে যেতে হবে? দুটো মেলানো খুব কঠিন। এখন আমি যথেষ্ট আমার ওরিয়েন্টেশন, আমার সবকিছু মিলে, আমার অবস্থান মিলে আমি চিন্তা করলাম এটা নিয়ে ঝগড়া করা যায় না। আমি পিন্টু ভাইয়ের কথাটাতেই আসছি যে তার ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে কিনা। এই পুলিশ সদস্য যখন ওই জায়গায় দায়িত্ব পালন করছেন, সেখানে কিন্তু মোখলেস ভাইয়ের মতো লোক দায়িত্ব পালন করবেন না, কারণ তিনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, তার সঙ্গে কিন্তু দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। কিন্তু যিনি ওই দায়িত্বে যাচ্ছেন তাকে আমরা ওই ধারণা দিয়ে পাঠাচ্ছি কিনা যে আপনি যখন একটা শিক্ষা। আমি একটা বিষয় সামনাসামনি জানতে চাই, যে আমরা মোখলেস ভাইকে যেমন দেখি, জি আমি কিন্তু মনে করি যে একজন নেতাকে দেখেই তার লোকেরা তাকে ফলো করে, তাহলে কি মোখলেস ভাইয়ের একটা আলাদা চেহারা আছে যেটা আমরা দেখি না? না, আমার মনে হচ্ছে যে মাঠে যারা আছে তারা ফলো করে। আপনি যেটা বলছেন সেটা তো আদর্শিক ব্যাপার, যে নেতার অনুসারীরা নেতার মতো হবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আপনার রাজনীতিতে পাবেন না, কিন্তু পুলিশের সামনে কয়জন কনস্টেবল আপনার থাকে না? মোখলেস ভাইয়ের সামনে তো কনস্টেবল থাকা দরকার নেই, প্রতি ৫ জন করে যাবে না, কিন্তু কিন্তু এখানে তো পুলিশ বাহিনীর একটা হায়ারার্কি আছে, উনি যে উচ্চ মান ধারণ করেন, যারা মোখলেসুর রহমান যে উচ্চ মান ধারণ করেন, সেটা কিন্তু কাঠামোর কারণে শেষ পর্যন্ত একজন কনস্টেবল পর্যন্ত যায় কিনা পোষানোর কথা না হিসাবে, না পোষানোর কারণ হচ্ছে যে উনি যাদের সুপারভিশন করেন তারা যাদের সুপারভিশন করে না। আপনি যদি ম্যানেজারিয়াল কাঠামো দেখেন তাহলে সেটা যাবার কথা, কিন্তু ম্যানেজারিয়াল কাঠামোর মতো এটা হায়ারার্কিটা নিচের দিকে ট্রান্সমিটেড হয় না, যে কারণে আপনি দেখবেন একটা কলেজ সরকারিকরণে যে গোলমালটা হলো সিলেটে, সেখানে পুলিশের ওই আচরণের আগে তাকে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, ওই আচরণ দেওয়া হয়েছিল কিনা, যে আপনি কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, একটা সংবেদনশীল জায়গায় যাচ্ছেন, এখানে অনেক অল্প বয়সী শিক্ষার্থীরা আছে, শিক্ষকরা আছেন, আপনি যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, আপনি প্রেস ক্লাবের সামনে যাচ্ছেন, ফটো সাংবাদিকও কিন্তু সাংবাদিকের অংশ, আপনিও যেমন কাজ করছেন, ফটো সাংবাদিকও একজন সাংবাদিক। এখন প্রশ্ন হলো, যিনি ওই জায়গায় দায়িত্ব পালন করছেন, যিনি দাঙ্গা পুলিশের দায়িত্ব পালন করছেন, তিনি ওই ওরিয়েন্টেশন প্রাপ্ত কিনা, যে আমি কি করে বিশেষ পরিস্থিতি মোকাবেলা করব? মোখলেস ভাই কি একটু বলবেন, যে মানে ওই যে ফুলবাড়িয়া শিক্ষকের কথাটি আমি ভুলে গেছিলাম, ফুলবাড়িয়া শিক্ষক শুনেন, আমরা যেগুলো দেখি সেটা মিডিয়াতে যতটুকু আসে ততটুকু দেখি, মিডিয়া ছাড়া যে ঘটনা প্রবাহ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে সেগুলো কিন্তু আমরা দেখি না। ফুলবাড়িয়াতে যে ঘটনা ঘটেছে, এই
কলেজে পুলিশের আইন প্রয়োগ করার আগে যা ঘটেছে সেটা কিন্তু দেখানো হয়নি। ইউএনও অফিস এখানে আক্রমণ করেছে, এটা ভাঙচুর করা হচ্ছে, মানে কর্মকর্তাদের মারধর করার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। সামনেই কলেজ, সেখান থেকে মুহুর্মুহু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। তাহলে পুলিশ কোথায় ব্যবস্থাটা নেবে, কার উপরে ব্যবস্থা নেবে, কোথায় গিয়ে ব্যবস্থা নেবে? তারা কি এই উপজেলা পরিষদের ভিতরে এসে চুপচাপ করে বসে থাকবে যে ছাত্ররা যেহেতু তারা ছাত্র, যেহেতু তাদের বয়স কম, তাদেরকে যাচ্ছে তাই করে করতে দেওয়ার সুযোগ করে দিতে হবে, নাকি পুলিশকে অ্যাকশনে যেতে হবে? এই অ্যাকশনে যদি যখনই যাওয়া হয় ওই অ্যাকশনের ছবিটা আসে। আমি যেটা বলছিলাম যে ফটো সাংবাদিকদের কথা, ওনাদের সাথে এই দ্বন্দ্বটা হয় কেন? এই কারণেই হয় যে এমন একটি মুহূর্তে তারা সামনে যান যখন একটা মানবিক অবস্থায়, একটা হিউম্যান সিচুয়েশনে ওই পুলিশটা তখন একটা চার্জড অবস্থায় থাকে। সে তখন চারিদিকে দেখার মতো তার অবস্থা নেই, সে নিজেকে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে গিয়ে আরেকজনকে নিবৃত্ত করতে যাচ্ছে। সেখানে সে যদি বাধাগ্রস্ত হয় তখন তার আইনের কার্যক্রমের মধ্যেই সে একটু ডেভিয়েটেড হয়ে যায়। এটা হিউম্যান সিচুয়েশন তৈরি হয়। আমি বলতে চাই যে এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়, অভিপ্রেত নয়। আমাদের প্রশিক্ষণও সেই কথাটি বলে না, কিন্তু আমি বলবো যারা ওই দায়িত্বটাও যান তাদেরকেও একটা সতর্কমূলক ব্যবস্থা থাকা দরকার, নিজেদের ভিতরে একটা সতর্কতামূলক ব্যবস্থা থাকা দরকার। আপনার বক্তব্য পরিষ্কার প্রশ্নের সামনে রেখে আমি যে যেটা বলছি আমি ওনার সঙ্গে একমত। আমরা কিন্তু সাংবাদিকদেরও ছেড়ে দিচ্ছি না যে সেও একটা খুব যুদ্ধংদেহী অবস্থার মধ্যে গিয়ে পড়বে, একটা অবস্থা তৈরি করবে, তারও দায়িত্ব আছে। কিন্তু তাহলে কিন্তু আবার প্রশ্ন থাকে যে আমরা তাহলে এই আলোচনাগুলো করেছে কিনা, যে ফটো সাংবাদিকদের সঙ্গে বারবার এক ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তাহলে পুলিশ এবং যারা ডিউটি দেয় আমরা একসঙ্গে বসি যে তাদের কাছ থেকে আমরা কি চাই। উনি যেটা ফুলবাড়িয়ার ঘটনার উদাহরণ দিয়ে বললেন, সেখানে একটু বলতে চাচ্ছি যে এই যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বল প্রয়োগের অবস্থা হয়েছিল ফুলবাড়িয়াতে, সারা দেশে যখন আপনার পুলিশ কোনো অ্যাকশনে যায় ওই সিচুয়েশন হয় ধরে নিয়ে আমি গেলাম, কিন্তু কতটুকু বল প্রয়োগ করা যাবে, মাত্রাটা কতটুকু হবে, এটা মানুষের মৃত্যু হয়ে যাবে কিনা, সেই ওরিয়েন্টেশনটার অভাব আছে আমার যেটা মনে হচ্ছে। পুলিশের হাতে মৃত্যু হয়েছিল কিনা এটা কিন্তু তদন্ত প্রমাণিত হয় নাই। আচ্ছা, আমি ফুলবাড়িয়ার কথাটা আমি বাদই দিলাম, মানে মৃত্যুর মতো পর্যায়ে তো চলে যায়। শুনুন, আইন আমাকে অতদূর পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছে, অতটুকু পর্যন্ত আপনি যাওয়ার সুযোগ করে দিয়েছে সেটি বলছেন। আইনের কথা যখন আসলে সাহেব, আমরা একটা বিরতি নিচ্ছি, পিটু ভাই আমরা একটা বিরতি নিই। বিরতির পর ফিরে এসে জনাব মুখলেসুর রহমানের কাছে যে বিষয়টা জানতে চাইবো, আপনাদের মতামত জানতে চাইবো, সেটা হলো নির্যাতন হেফাজতে মৃত্যু ব্র্যাকেটে নিবারণ আইন বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে পুলিশ, যেটার ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এলে বিচারিক আদালত স্বপ্রতিত হয়ে অভিযোগ আমলে নিতে পারবেন বলে আদালত যে সম্প্রতি রায় দিয়েছেন, সেটি পুলিশকে তার অধিকার খর্ব হচ্ছে বলে পুলিশ সেটি বলছে। এই নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনটি বাতিলের দাবি কতটা যৌক্তিক সেটি আমরা জানতে চাইবো আপনার কাছে, যে আমি যদি আপনার হেফাজতে থাকি তাইলেও কি আমাকে আসলে এই ভয়টাই থাকতে হচ্ছে কিনা। বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমরা হেফাজতে মৃত্যু সম্পর্কে এবং তার আইন সম্পর্কে, যেটি আপনার বাতিল চাইছেন, নির্যাতন হেফাজত মৃত্যু নিবারণ আইন, সেটি সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছিল আমাদের দর্শকরা। আপনার কাছে জানতে চাইছেন দুই তিনটি বিষয়, যে একটি হচ্ছে যে পুলিশের ক্ষেত্রে এরকম কোনো অভিযোগ করলে তারা একটি ফেক সাসপেনশনের কথা বলে, একজন বলছেন। আরেকজন বলছেন যে পুলিশ সাধারণ পাবলিকের জন্য নয়, পুলিশ শুধু এমপি মন্ত্রীদের জন্য, এইরকমই আমাদের কাছে মনে হয়। আরেকটা হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটার পর পুলিশের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে, আপনার থেকে, আইজিপি মহোদয়ের কাছ থেকে বা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা যেসব বক্তব্য পাই, সেগুলি আসলে আমাদের ক্ষত সারানোর বদলে সেগুলিকে আরো উস্কে দিচ্ছে। সেগুলিও আপনারা কিছু ভাবছেন কিনা? অনেকগুলি ব্যাপার একসাথে বলে না। দেখুন, দর্শকদের এক একজনের এক এক ধরনের মনোভাব, পারসেপশন এক এক রকম থাকতেই পারে। পুলিশ যে কাজটি করে এটা অনেক সময় খুব প্রীতিপদ হয় না। অনেক সময় আমাদেরকে রাস্তায় নামতে হয়, আমাদের নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে কিন্তু অ্যাকশনে চলে যেতে হয়। সেই ক্ষেত্রগুলোতে স্বাভাবিক ঘটনা থাকে না, এটার তাৎপর্যটা ভিন্ন হয়ে যায়। এবং সেই সময়ের ঘটনাগুলোকে যদি আলাদাভাবে বিচার করা হয় তাহলে বলতে হবে যে পুলিশ খুবই নৃশংস, পুলিশ খুবই অত্যাচারী, পুলিশের ভিতরে একেবারে দয়া মায়া নাই, নির্দয়। কিন্তু ওই জায়গাটা যদি আপনি বাদ দিয়ে সমস্ত কর্মকাণ্ডের ভিতরে যান, পুলিশে সারা বাংলাদেশে এই যে 650 থানা ধরে আমাদের তদন্ত কেন্দ্র, আমাদের ফাঁড়ি,
যে পরিমাণ কাজ হয়, যে পরিমাণ ডিউটি হয়, যত পরিমাণ টহল হয়, যত পরিমাণে জিডি হয়, মামলা হয়, মানুষের হিয়ারিং দিতে হয়, এই পরিবারের মধ্যে বিরোধ, জমি জমা নিয়ে বিরোধ, বিরোধগুলো আপনারা অনেক কাজ করেন, এগুলা শত শত লক্ষ লক্ষ কাজ দিনের মধ্যে একটা দিনের মধ্যে সম্পন্ন হয়। আপনার সেখানে সারাদিনে হয়তো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যেটা এটা মিডিয়ার খোরাক হয়ে আসে এবং সেটাই মানুষের ভিতরে একটা পারসেপশন ডেভেলপ করে যে পুলিশ বোধহয় এই খারাপ কাজগুলি করে যাচ্ছে। এর অন্তরালে যে লক্ষ লক্ষ ভালো কাজ হয়ে আসছে সেটা কিন্তু চাপা পড়ে থাকে। আচ্ছা, হেফাজতে মৃত্যু আইন নিবারণ আইন যেটা বলছেন, আপনি একটি আইনের বাহিনী তৈরি করে দিয়েছেন, যে তার ম্যান্ডেট দিয়েছেন যে এই কাজগুলো সে করবে এবং সেই কাজটি তাকে তো করতে দিতে হবে। আপনি বললেন যে তুমি গ্রেপ্তারের ক্ষমতাপ্রাপ্ত, তুমি গ্রেপ্তার করতে পারবে মানুষকে, এবং সেই সাথে আবার বলে দিলেন যে গ্রেপ্তার করার পরে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে দিতে হবে এবং তাকে আরো বিধিনিষেধ দেওয়া আছে, তাকে নির্যাতন করা যাবে না, মারা যাবে না, খাওয়া দাওয়া দিতে হবে, সমস্ত কিছুই দিতে হবে। আমি মানলাম। এখন আপনি যদি বলেন যে এই লোকটির কোনো মানসিক নির্যাতন করা যাবে না, আমি মানলাম যে মানসিক নির্যাতন করা যাবে না। এখন যে একজন গ্রেপ্তার হয়েছে, সে একজন অপরাধী, তার ভিতরে একটা অপরাধ মন আছে। সে যদি বলে যে আমাকে মানসিক নির্যাতন করেছে পুলিশ, আদালতে গিয়ে বলে দিল মানসিক নির্যাতনের কোনো সংজ্ঞা নাই, তো এরকম একটা কথা বলার পরে সেটা যদি তার বিরুদ্ধে মামলা হয়ে যায় পুলিশের বিরুদ্ধে, তাহলে তো বলবো যে আমাকে হাত পাতা বেঁধে দিলেন, দিয়ে বললেন যে তুমি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করো। তো সেই ক্ষেত্রে তো আমি স্বাধীনভাবে আমি একটা হ্যাজার্ডেড অবস্থায় আমি আইনটা প্রয়োগ করতে পারবো না। আপনারা শুধু ওই জায়গাটুকু বাদ দিতে, আমরা ওই জায়গাগুলো বাদ দিতে চাই যেখানে মানসিক নির্যাতন আপনারা করলেও যাতে না বলতে পারেন। দেখুন, ফৌজদারি আইনে কোন রকমের ব্যত্যয় যদি হয়, মানে ফৌজদারি আইনে পুলিশের কর্মকাণ্ডে সামান্যতম যদি ব্যত্যয় হয়, সেখানে কিন্তু মামলা করার বিধিবিধান রয়ে গেছে। এটা কিন্তু ব্রিটিশ আমল থেকেই রয়ে গেছে, এমন তো নয় যে আরেকটি মামলার বিধিবিধান, আরেকটি মামলার আইন থাকলে অসুবিধা কি? তো আমাদেরকে কাজ করতে দিবেন না আইনের ভয়ে ভীত হয়ে আমরা ঘরের মধ্যে বসে থাকবো? কোনটা থাকবো? না, কিন্তু মিসইউজ যে হয় সেটার তো একটা প্রতিকারের, মিসইউজের প্রতিকার বিদ্যমান পুরনো আইনের মধ্যে নতুন আইনের দরকার নাই। আজ পর্যন্ত কি একটা উদাহরণ আছে যে আপনার হেফাজতে মৃত্যু, আমরা একটা দুইটা জালাল ওই রুবেল মার্ডার ছাড়া আমি তো হেফাজতে মৃত্যুর কোনো রুবেলটা হেফাজতে হয় না তা তো না। হেফাজতে মৃত্যু নিবারণ আইনে অনেক পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়ে গেছে এবং ফিল্ড লেভেলের পুলিশ অফিসারদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করছে যে কোন কাজ করতে গিয়ে কোন বিপদে পড়বো। এই বিপদের ভীতি যদি তার ভিতরে থাকে, তাহলে সে যথাযথভাবে আইনটা প্রয়োগ করতে পারবে না এবং এতে করে ওই যারা অপরাধী তাদের হয়তো সুবিধা হবে, কিন্তু বৃহৎ জনগোষ্ঠী আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? আমি শুধু ফুটনোটটা বলে আমি একমত না। না, এটা একমত হওয়ার আমি কোনো কারণ দেখি না, কারণ এইটাই যদি হয় তাহলে এখনো পর্যন্ত আইনটা তো আছে না। জি, তো আপনাদের লোকজন কি কাজ করতে পারছে না? না, উনি বলছেন যে ভীতির মধ্যে আছে। না, এই ভীতির আবার ওই ভীতিটাও দরকার যে আমি যে হেফাজতে যে আমরা যে ধরনের ঘটনাগুলোর নজির পাই, সেটার প্রতিকার তো আবার দেখি না। সো এই ধরনের আইন যদি আপনার সেফগার্ড না থাকে, আবার এটা আরো বাড়তে থাকবে। এই আইন আমরা বাংলাদেশে দেখছি, এটা আমরা অন্য কোথাও দেখছি না। ইভেন ভারতের পেনাল কোডে, যে পেনাল কোড আমাদের পেনাল কোড একই পেনাল কোড, যে আইনে পুলিশকে কোন রকমের আইন বহির্ভূত কাজে বিচারে নিয়ে যাওয়ার সুযোগ আছে, তারাও কিন্তু এই ধরনের হেফাজতে না। দেখেন, আপনি যদি ভারত বা অন্য দেশের উদাহরণ দেন, সেই দেশের পুলিশের যে জবাবদিহির যে ব্যবস্থাটা আছে, আমার বাংলাদেশের পুলিশের জবাবদিহির ব্যবস্থা না, আমার রাজনৈতিক অবস্থান ভিন্ন, কারণ আমার পুলিশ রাজনৈতিক শক্তির অংশ হিসাবে কাজ করে। তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আমার পুলিশ সরকারের চরিত্র যেই রকম হয়, পুলিশের চরিত্র সেই রকম হয়। এখানে আইন আদালত দ্বারা পুলিশ যতটা না চলে, আপনার সরকারের কথাই ততটা চলে। আমার মনে হয় এই জায়গায় তো একটা সমস্যা। আমার মনে হয় আমরা একটু অধ্যাপক সাহেবের কাছে শুনি, আমাদের পুলিশ কি আইন বাদে নির্বাহী আদেশেই বেশি না, এটা পরিচালিত কিনা? এটার উত্তর তো আমাদের পক্ষে একেবারে দেওয়া সম্ভব না। তবে যেটা আমি একটা মাঝামাঝি অবস্থানে আসতে চাই, এই কারণে যে যেটা জনাব মোখলেছুর রহমান বলছেন সেটা কিন্তু যুক্তি হিসাবে ঠিক আছে, তার সঙ্গে দ্বিমত পোষণ করছি না।
কিন্তু আমার একটা কথা হলো যে দেখেন, আমরা বিভিন্ন সময় একটা রেটরিক বলি, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী, গড়ে ওঠা পুলিশ, গড়ে ওঠা প্রশাসন, না, আমার এই legacy কথা টাও দেখতে হবে। এই কথাগুলো যখন আমরা বলি তখন আমরা ধরে নিই যে আগের পদ্ধতি থেকে আমি বেরিয়ে আসবো। এখন আজকে যে সময় এসে আমরা দাঁড়িয়েছি সেই সময় মানুষের যে জানার প্রয়োজনীয়তা, মানুষের নাগরিক অধিকারের প্রয়োজনীয়তা, তার মানবাধিকারের প্রয়োজনীয়তা সবকিছু মিলে কিন্তু একটা নেগোশিয়েটেড অবস্থা আপনার আসা প্রয়োজন। আমি বলছি না যে পুলিশের এমন কোনো কর্তৃত্ব থাকবে না যে জরুরি অবস্থায় সে গ্রেপ্তার করতে পারবে না, বা আমি এটারও মতে না যে একটা বিশ্বাস উনি যেটা বললেন যে একটা ভাঙচুর করতে যাচ্ছে, থানা আক্রমণ হচ্ছে, তখন পুলিশ কি করবে? পুলিশ তো তার ব্যবস্থা গ্রহণ করবে, সেটা নিয়ে তো কারো সেটা দ্বিমত নিয়ে কারো নাই। দ্বিমত নাই। কিন্তু এ পর্যন্ত আমরা একটা নেগোশিয়েটেড অবস্থা কিন্তু দেখিনি বা দেখতে চাই যে পুলিশ প্রশাসনের দিক থেকে একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছে যে ঠিক আছে না, যদি প্রশাসনের নিকট থেকে আমাদের মুকেশ ভাই অনেক কাজ না, করেছেন, আমি মানে সেই কথা বলছি যে অনেক- আমরা ওই নেগোশিয়েটেড জায়গাটা আলোচনা আনতে পারছি কিনা, যে ঠিক আছে দীর্ঘদিনের অভিজ্ঞতায় পুলিশ মনে করে যে এই করলে আমরা পুলিশ হেফাজতে এইভাবে তার করা লাগবে না। আমার মনে হয় যে না, সেটি না। আবার একটি অনেক বড় তর্ক, কিন্তু পিন্টু না, ভাই না, জায়গা থেকে শুরু না, না, করেছিলেন। খালেদ, না, না, আমি সেই কেন জায়গাটা বলি? পুলিশ চেষ্টা করছে না, না, তো সেই জায়গাটাতে না, পুলিশ কিন্তু নানাভাবে সেখানে চেষ্টা যে করছে। অনেক হওয়ার কথা ছিল। আমি পুলিশকে কিন্তু একেবারে নীতিগত ফেরেস্তার জায়গায় পৌঁছাতে পারছি না। আপনার মনে আছে ধীরাজ ভট্টাচার্য যে বিখ্যাত বই যখন পুলিশ ছিলাম, right. যে ধীরাজ বারবার চাচ্ছেন একটা নৈতিক অবস্থান আনতেন। এক পর্যায়ে ধীরাজ ভট্টাচার্য কলোনিয়াল টাইমে মনে করতেন ভাই এটা আমার কাজ না, এটা পুলিশ পুলিশের মতো চলবে, এটা আমার নীতি শিক্ষা দেবার দায়িত্ব না। আমি বলছি না যে পুলিশ নীতি শিক্ষা দেবে, কিন্তু এই প্রস্তাবটা তো পুলিশের দিক থেকেও সংস্কার আসতে পারে যে যদি এটা না করতে হয় তাহলে আমি এই পর্যায়ে সক্ষমতা অর্জন করতে না, চাই। এই এবং- পরিবারের সক্ষমতা অর্জনের সাথে আসলে পুলিশ বাহিনীর মানে নিয়োগ প্রক্রিয়া, অনেক না, না, সংখ্যা সে ধরনের বাড়ানো, একটা অনেক কিছু প্রস্তাব একসাথে ছিল। related। সেটা তো অর্ডিন্যান্সের রেডিও না, না, ছিল। জি। কিন্তু খালেদ এটা তো সত্যি যে পুলিশ আমাদের একেবারে আপনি বলতে পারেন সংসারের মতো। আপনি কিন্তু প্রতিদিন সেনাবাহিনীর সদস্যদের সাথে উঠবোস করেন না, আপনি বিজেপির সঙ্গে ওঠা বসা করেন না, আপনি গোয়েন্দা সংস্থার সাথে ওঠা বসা করেন না, আপনি কিন্তু না, না, এটা ঠিক। প্রতিদিন ঘরের মতো সংসারের মতো আমরা পুলিশের সাথে ওঠা বসা আমরা করেন। আমরা একটা তাই না? বিরতি নেই। পিন্টু ভাই যে কথাটাই বলছিলেন সেই কথাটা আমাদের দর্শকরা অনেকে বলছেন যে রাজনৈতিক ভাবে আপনারা অনেক বেশি প্রভাবিত এবং সেটা থেকে আপনারা প্রভাব বলা থেকে বেরোতে পারছেন না। এর সর্বশেষ উদাহরণ বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে যে সমাবেশ করার অনুমতি পাচ্ছে না বিএনপি বা কোনো বিরোধী দল যাদের আপনার পছন্দ না তারা, এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা বন্ধু বিরোধী দল জাতীয় পার্টি আছে তারা সমাবেশ করতে গেলে আপনারা আদর করে সমাবেশ করতে দিচ্ছেন, তাদের বিভিন্ন রকম সহযোগিতাও করছেন। এই বিষয়ে আপনার একটু বক্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মুকেশ ভাই, রাজনৈতিকভাবে পুলিশ সাংঘাতিকভাবে প্রভাবিত, পুলিশের কাজ দায়িত্ব পালন না করে যে তারা সরকারে কে আছে সেদিকেই তাকিয়ে থাকে। বিএনপি বা ওই বিরোধী দলরা কোনো কিছু করতে চাইলে তারা সমাবেশ করার অনুমতি পায় না, আওয়ামী লীগ জাতীয় পার্টি পায়। দেখুন, পুলিশ একটা রাষ্ট্রীয় সংস্থা, এটার সাথে সরকারের একটি ওতপ্রোত সম্পর্ক আছে। এখন সরকার তার একটা নীতি আছে, সেই নীতি চলবে এবং তার কিছু ম্যান্ডেট আছে, তার কিছু প্রতিশ্রুতি আছে, সে এটা রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। এখন বাস্তবায়ন করার এটা আমরা হলাম একটা রাষ্ট্রযন্ত্রের অংশ। এবং মুকেশ ভাই, আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি যে ঠিক একই প্রসঙ্গে যখন বিএনপি 7 জানুয়ারি সোহরাওয়ার্দী নয়াপল্টন চাইছিল সমাবেশ, তখন তাদেরকে দেওয়া হয় নাই। এই সম্পর্কে মোহাম্মদ নাসিম বলছেন বিএনপি সমাবেশের অনুমতির বিষয়টি সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। মানে আপনারা চান বা না চান দায়টা কিন্তু তার আপনাদের আগে উপরে এসে পড়ে। মাহবুব আলম হানিফ বলছিল তাকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। Right. না, যাই হোক, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা রাষ্ট্রযন্ত্রের অংশ এবং সরকারের যে প্রতিশ্রুতি আছে সেগুলো বাস্তবায়ন করতে গিয়ে সরকার যদি বাধাগ্রস্ত হয় এবং সেখানে যদি আইন ভঙ্গ হয় সেখানে অবশ্যই আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে। এটা আমরা আমাদের প্রফেশনাল বাধ্যবাধকতা দিয়েই আমরা এই কাজগুলো করতে আমরা বাধ্য। এটার থেকে নিস্তার পাওয়া মানে নিস্তার চাওয়াটাই এক ধরনের বোকামি। আমাদেরকে এগুলো করতে হবে। আইন ভঙ্গ হলে পরে সেখানে আমাদের হস্তক্ষেপ করতেই হবে, সেটা সরকারের পক্ষ যাক আর সরকারের বিপক্ষে যাক, সেটা তো আমাদেরকে করতে হবে। পিন্টু ভাই, একটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যশোরের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে যে ঘুষ না দিলে মামলায় ফাঁসিয়ে দিচ্ছেন একজন এসআই, মাহমুদুর রহমান তার নাম, তার যে ঘুষ না দিলে ফাঁসিয়ে দিচ্ছেন। সেটা একটি উদাহরণ মাত্র, যে কথাটি বারবার বলা হয় অসংখ্য ভালো না, আবার উদাহরণের মধ্যে আমরা ঘুষের শুধু কথা যদি বলেন, খারাপ এটা পুলিশ উদাহরণগুলি একা কেন না, আসে? বাংলাদেশের সর্বত্রই আপনার ঘুষের লেনদেন আছে। এটা শুধু পুলিশ একা ঘুষ খায়, পুলিশেরটা আমরা বেশি দেখি ওই যে পুলিশেরটা খুবই প্রফেসর transparent। আমি যেটা বলছিল যে ডে টু ওয়ার্কের সঙ্গেই থাকে। তো হয়তো ধরেন 10 জন পুলিশ মিলে 1 লক্ষ টাকা ঘুষ খাইলো, আবার দেখা যাবে যে একজন 1 কোটি টাকা ঘুষ খায় অন্য সেক্টরে। সো এই আলোচনা যদি আনেন, পুলিশেরটা বদনামটা বেশি হয়, কারণ পুলিশেরটা বেশি মানুষের সঙ্গে এই যোগাযোগ বলে সম্পৃক্ততা থাকে বলে। এখন এই ঘুষ খাওয়া এটা একটা মজার ইতিহাস আছে। না, মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম পিন্টু ভাই, পুলিশের হাতে কি নিঃসন্দেহে এতটা ক্ষমতা আছে যে কাউকে মামলায় ফাঁসিয়ে দিতে পারে?
আমরা যে ভয় পাচ্ছি এই নাকি জায়গাতে বুঝতে আমি বলছিলাম যে যে আপনার এটা কি এই উপায়টা আছে জবাবদিহির জায়গাটা একটু অভাব আছে। এই অভাব থাকার কারণও আছে, আপনার এই পুলিশকে আমরা ব্যবহার করতেছি, এটা তো ঠিক, এবং পুলিশের বদলি, প্রমোশন, পোস্টিং যা আছে এখন এই সবগুলো হয়ে গেছে আপনার অধিকাংশ জায়গায় কেনা বেচা, এবং অনেক সময় পুলিশের মানে সিস্টেমের বাইরে গিয়ে পলিটিক্যাল হস্তক্ষেপে বদলি হচ্ছে, নিয়োগ দেওয়া হচ্ছে আপনার ধরেন ওসি ট্রান্সফার বলেন, বদলি বলেন, দেখা যাচ্ছে যে পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স থাকে। তো সেই জায়গায় আপনার সে চেইন অফ কমান্ডের বাইরে চলে যায় অনেক সময়, কারণ সে যখন আসে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে, সে তখন তার ইমিডিয়েট সিনিয়রদের ইনফ্লুয়েন্সটা ওইভাবে সে অ্যাকসেপ্ট করে না। তো সেই জায়গায় সে নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে, তো সেই সুযোগটা নেয়। এটা 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 যে কথাটা আমি তখন বলছিলাম যে একটা হলো যে পুলিশের হাতে কি এতটা ক্ষমতা আসলে আছে? পুলিশকে তো কাগজে কলমে কাজ করতে, আইনের ভিতরে কাজ করতে, কাউকে কিছু মিথ্যা মামলা ফাঁসাতে পারে? এটা আমি ওনার প্রসঙ্গে একটু যাই, তাহলে এই জিনিসটা উত্তর দেওয়া যাবে। একটা হলো যে তাদের সঙ্গে এত বেশি প্রাত্যহিক ওঠা বসা যে একই পুলিশ কর্মকর্তার সঙ্গে আপনাকে চা খেতে হচ্ছে, গল্প করতে হচ্ছে, আবার তিনি পুলিশ কর্মকর্তা হিসাবে হয়তো আপনার উপরে বিশেষ পরিস্থিতিতে হয়তো আপনি আক্রান্ত হচ্ছেন। আবার এটা সত্যি কথা, উনি যেটা বললেন যে সে রাষ্ট্রযন্ত্রের অংশ, এবং তার যদি স্বাধীনতা বলেন, এটা তো লন্ডন মেট্রোপলিটনের পুলিশের স্বাধীনতার সঙ্গে তুলনা করে লাভ নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনারা যে প্রসঙ্গ বা আমরা সবাই আলোচনা করছি, এই ধরনের অভিযোগ যে ওঠে না তা কিন্তু না, কিন্তু আমি এটা ব্যক্তিগত অসততা হিসাবে দেখতে চাই। যেমন দেখেন, আপনি নিজে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন একসময় আপনার চাকরি জীবন, আপনি নিজে দেখেছেন যে আপনি যে উঁচু মান নিয়ে যাচ্ছেন, চেতনা নিয়ে যাচ্ছেন, যে পরীক্ষার ফলাফল নিয়ে যাচ্ছেন, সবসময় যে সেইভাবে সব ক্ষেত্রে পুলিশের নিয়োগ বা এগুলো নিয়ে কিন্তু আমরা অভিযোগ শুনি, সেটা রাজনৈতিক প্রভাব থাকে, অন্যান্য কিছু সুযোগ সুবিধা হয়তো তা নেওয়ার চেষ্টা করে। এখন যারা এই ধরনের নেওয়ার চেষ্টা করেছেন, তার অবস্থান, তার সততা আর আপনার আমার সততা কিন্তু একরকম হবে না। এবং যে কারণে এটা কিন্তু সাধারণীকরণ করা যাবে না যে একেবারে পুলিশের সবাই সঠিক তদন্ত করছেন না, মিথ্যা মামলা দেবার চেষ্টা করছেন। একটা উদাহরণ দিয়ে আপনি জেনারেলাইজ যেটা করছেন যে ফাঁসিয়ে দেওয়া যায় কিনা, যায় ফাঁসিয়ে দেওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই ফাঁসিয়ে দিতে যাওয়ার প্রক্রিয়াটায় তাকে যে পরিমাণে ঝুঁকি নিতে হবে, সেই ঝুঁকিটা একটা পুলিশের মানে সাধারণ খুব মানে সেই পুলিশটা যদি একটু উচ্চমানের ক্রিমিনাল না হয়, তাহলে এটা কিন্তু করা সম্ভব নয়। কারণ আদালতে এটা জবাবদিহি করতে হবে। একটা মিথ্যা মামলা করলো, মিথ্যা মামলা সেটা চার্জশিট দেয়, সেটা তো বিজ্ঞ আদালতে যাবে, এবং আদালতে যাওয়ার পরেই তাকে প্রমাণ করতে হবে। হলো না, সেই জায়গার সুযোগটা হয়। আপনি 10 জন অপরাধ করলো, আমি তদন্তে পেলাম, আমি 11 জনকে নামে চার্জশিট দিলাম, ওই পর্যন্ত তো হয়রানিটা হয়ে গেল তার না। কিন্তু ঝুঁকিটার কথা যেটা বলছেন, ঝুঁকিটা যেটা কথা বলছেন সেটা পিন্টু ভাই আমি কিছুটা একমত। কারণ যদি কাউকে একদম অন্যায় করে কোনো চার্জশিট দেওয়া হয়, আদালতের কাজ সেটি কিন্তু বোঝা যায়, কিন্তু আদালত থেকে সে আপনার চার্জ ফ্রেমের সময় হয়তো ওই আসামি বাদ পড়ে গেল। মানে যদি আপনি কোনো একটা প্রাইভেট অফিসে কোনো কেস না থাকে, এমনকি জোর করে আপনার কাছ থেকে কথা আদায় করার পরেও কিন্তু আদালতে গিয়ে সেটা নাকচ করা যেতে পারে। আপনি ট্রেন চালাবেন, রেল ট্র্যাক তৈরি করে দিয়েছেন, সেই রেল ট্র্যাকে কোনো মানুষের যদি মৃত্যু হয়, আপনি বলতে পারেন না যে আমি রেল ট্র্যাকটা উঠাই দেবো, কারণ এটা একটা অনুষঙ্গ তৈরি হয়ে চলে আসে। রেল ট্র্যাক বানানো হয়েছে, এখানে মানুষ আত্মহত্যা করে। এখন এটাকে আপনি কি দিয়ে দেবেন? আমরা বলতে হবে যে এটা ডেভিয়েশন, এটা একটা বিচ্যুতি, এটা একটা উদাহরণ নয়। না, এখন তবে একটা জিনিস বলতে হবে যে এটা সত্যি কথা, আমরা সবাই একমত হচ্ছে যে একটা ব্যক্তিগত অসততার কারণে এটা ঘটে, এটা প্রশাসন, কিন্তু কথা হলো যে একই সঙ্গে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কাঠামোর মধ্যে কোনো দুর্বলতা তৈরি হয়েছে কিনা, দুর্বলতার আমি বলবো যে পুলিশ একটি বিচ্ছিন্ন সংগঠন নয়। আমি ধরেন আপনি যা কিছু আইডিয়াল সিচুয়েশন চান, আমি পুলিশ সেটা হয়ে গেলাম, একেবারে মানে আমি ব্রিটিশ পুলিশের মতো হয়ে গেলাম। তো সেই পুলিশ দিয়ে কি বাংলাদেশে পুলিশিং করা যাবে কিনা, সেই নাগরিক সমাজ এখানে আছে কিনা, সেই অন্যান্য সংস্থাগুলো সেখানে আছে, সুবিধাগুলো মানে অন্যরা শুধু বিচ্ছিন্ন পুলিশ হলে সেটা হবে না। না, বিচ্ছিন্ন পুলিশ মানে আমাকে একেবারে মানে সমস্ত ন্যায় নীতির মধ্যে থেকে আমি চলছি। আমি ধরেন আমি একটা আইডিয়া, আপনি এটা পারবেন কিভাবে? তো আপনার এই দেশের পুলিশ তো এই দেশের আর্থসামাজিক অবস্থানের মধ্যে দিয়ে তো আপনি পুলিশ হচ্ছে। দেশের আর্থসামাজিক অবস্থার ভিতর দিয়ে আমাকে চলতে হবে। এখানে কিছু বিচ্যুতি থাকবে, সেই বিচ্যুতিগুলো নিরসন হবে। সেখানে হেফাজতে মৃত্যু আইনের মতো কঠোর আইনও চলে আসছে। পুলিশ যদি মানুষকে হ্যারাস করার চেষ্টা করে, সেই হ্যারাস থেকে নিবারণ পাওয়ারও প্রক্রিয়া
সেই সোসাইটির মধ্যে তৈরি হয়, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। পুলিশ অফিসাররা জেল খাটে না, এটা হরহামেশাই পুলিশ অফিসার জেল কিন্তু খাটছে। মোখলেস ভাই, আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে মানে মানে আমি একটি সরল প্রশ্ন করতে চাই। সরল প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনি কি মনে করেন যে আপনি এখন যতটা রাজনৈতিকভাবে প্রভাবিত আছেন ততটা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়া ঠিকই আছে বাংলাদেশ পরিচালনা করার জন্য, নাকি আপনি আরেকটু মুক্তি চান বা আরেকটু বেশি প্রভাব চান? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আমরা মোখলেস ভাই আপনার কাছে জানতে চাইছিলাম যে রাজনৈতিক যে প্রভাব বলয়ের মধ্যে আপনি আছেন বলে আমরা ধারণা করছি, সেটা কম বেশি না ঠিকই আছে? শুনুন, দেশ পরিচালনা আমি যেটা একটু আগেই বললাম জি, যে পুলিশ রাষ্ট্রযন্ত্রের একটি অংশ এবং সরকার একটা রাজনৈতিক সরকার হয়। এখন সেই দিক থেকে যদি আপনি ইনফারেন্স ড্র করেন যে একটা রাজনৈতিক সরকারের অধীনস্থ থেকে কাজ করাটা রাজনৈতিক প্রভাব কিনা, আমি সেই ক্ষেত্রে বলবো যে এটা অবশ্যই রাজনৈতিক প্রভাব। কারণ রাজনৈতিক সরকার তার ম্যান্ডেট পরিপূরণ করার জন্য রাষ্ট্রযন্ত্রের অন্য সব বিভাগকে ব্যবহার করবে, সেটা তো অবশ্যই করবে। এখন সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে এটা রাজনৈতিক প্রভাব, আমার সেখানে বলার কিছু নাই। তবে আমরা যেভাবেই থাকি না কেন, আমাদেরকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বলেন অথবা ম্যান্ডেট বলেন অথবা তাতে প্রতিশ্রুতি বলেন, সেগুলো বাস্তবায়নের কাজ আমাদের হাত দিয়ে হতে হবে। এছাড়া সরকার তার নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। পিন্টু ভাই, এই একই বিষয় যদি জানতে চাই যে মানে আমাদের এটা ঠিকই আছে কিনা? না, এটা ঠিক হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি পুলিশকে এখনো যেটা প্রধানমন্ত্রী যে এই পুলিশ সপ্তাহে বলে গেছেন যে কি জনবান্ধব, আরো জনবান্ধব হতে হবে। আরো জনবান্ধব হতে হলে কি কি করতে হবে, এই আমার রাজনৈতিক সরকার কিন্তু সেটা আবার দিচ্ছে না। এই যে পুলিশ আপনার কত 1861 সালের আইনে পুলিশ চলছে, এই তার আগে আপনার 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়ে গিয়েছিল। এই ব্রিটিশরা উপলব্ধি করছে যে না, আমাদের এই যে এই অঞ্চলের মানুষ দিয়ে আমাদের দমন করা হবে, তাই তো? সেই দমন নীতিটা আপনার ব্রিটিশরা যেমন করে গেছে, পাকিস্তান আমলেও আমরা এই যে এই 47-এ পাকিস্তান এসে 52-তে আমার ভাষা আন্দোলনের মানুষকে মেরে ফেলছে। এই যে তারপরে 71-এর পরে যে বাংলাদেশ হয়েছে, ওই একই পুলিশ একই সিস্টেমে এগুচ্ছে। এর মধ্যে কিছু সংস্কার যে হচ্ছে না তা না, কিন্তু আমি বলছি যে পুলিশের চরিত্রটা এখনো আমাদের সরকার যেই রকম চায় সেই রকমই রেখেছে। যে কারণে আপনার এই যে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন না যে এই বিএনপি কে সমাবেশ করতে দেয় না, হ্যাঁ, একটা যুক্তি আছে, বিএনপি মারামারি কাটাকাটি করেছে, কিন্তু আপনি 2016 সালে আপনি বিএনপি কে কোথাও মারামারি কাটাকাটি কোথাও আপনি দেখেছেন? একটা হরতালও বাংলাদেশে করে নাই। তা আপনি 2015-তে তারা পেট্রোল বোমা মেরেছে, মানুষ মেরেছে, বুঝলাম যে এরা সমাবেশ করতে দিলেই গ্যাঞ্জাম করবে, কিন্তু তারা তো আবার ওই জায়গা থেকে ব্যাক করেছে। তো আপনি আরেকটা সমাবেশ করতে দেওয়ার সুযোগ দিতেন, পুলিশ কেন দিচ্ছে না সেই জায়গায়? দিচ্ছে না, পুলিশ দেখতেছে ওই যে রাজনৈতিক সরকারের ইচ্ছার প্রতিফলন এখানে ঘটেছে। আমি মনে করি এই জায়গা থেকে বের হওয়া আসা উচিত। সেই জন্য আপনার এই আইন কানুনও চেঞ্জ করতে হবে, পুলিশকে জনবান্ধব করার আইনও লাগবে। যে আইনে পুলিশ চলে 44টা না 45টা ধারা, ওই ধারা পড়েন পুলিশ আইনের 1861 সালের, কোথাও একটা শব্দ লেখা নেই এরা জনবান্ধব হবে, মানে কোনো ওই ধরনের কোনো আইন কানুনও নেই। এই কারণে আমি তাদের সঙ্গে একমত, ওনারা একসময় এটা নিয়ে কাজ করেছেন যে এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হতে পারে বা পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে পারে। পুলিশের বদলি, প্রমোশন, পোস্টিং এগুলি সব ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে। যখনই আরেকজনের হাতে ক্ষমতা থাকবে তখনই ছড়ি ঘুরানোর সুযোগ থাকে। আরেকজনের হাতে মানে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ থাকছে এরকম চান না? না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকলো এটা পুলিশ একটা কমিশনের কাছে জবাবদিহি থাকবে, ওই কমিশন এটা করবে। আজকে আমি একটা উদাহরণ দিই, আজকে যদি উনি ওনার এক এসপি কে একটা অবৈধ আদেশ দেন, যেটা আপনার এই যে কনস্টেবলকে অর্ডার দেন না, যে কারণে যে আপনার নারায়ণগঞ্জের 7 খুনে একজন কনস্টেবল সিপাহীটা ফাঁসির আসামি হয়েছে না, সে আদেশ মানতে সে বাধ্য হবে না, অবৈধ আদেশ। কিন্তু এখনকার বাস্তবতা হলো একজন আইজি যখন একজন কনস্টেবলকে একটা অবৈধ আদেশ দিবেন, সেটা মানতে উনি বাধ্য। শামীম ভাই, এই আইনটি নিয়ে কি বলবেন? আমরা পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, আমরা 2-3 মিনিট যদি আপনি একটু বলেন, 2 মিনিটের মধ্যে, যে সব আন্দোলন বা প্রতিবাদ সরকার বা ক্ষমতার বিপক্ষে যায় বা সরকার যেগুলি পছন্দ করে না, সেগুলি ক্ষেত্রে পুলিশকে আমরা বেশ মারমুখী, বেশ রাগী, বেশ মানে একদম ভুলিয়ে দেওয়া, মুছে দেওয়ার একটি মুডে তারা থাকে। এটা দেখেন, এখন রাজনৈতিক কাঠামোর মধ্যে থাকা রাজনৈতিক প্রভাব দুটো কিন্তু এক জিনিস না। পুলিশ অবশ্যই রাজনৈতিক কাঠামোর অংশ, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ, সে জনগণের অন্যান্য প্রশাসনেরই আপনি বলতে পারেন একটা সম্প্রসারণ, যে রাষ্ট্রের নিরাপত্তা শৃঙ্খলা বিষয়গুলো সে দেখে। এখন
অনেক ধরনের বক্তব্য হয়তো পুলিশ কমিশনের মাধ্যমে আসছে বা মুখপাত্রের মাধ্যমে আসছে, কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে ওই বক্তব্যটা তার না বা তার বাহিনীর না। এখন তার কিছু করার থাকে না, যেহেতু একটা একটা কাঠামোর মধ্যে তিনি বাস করেন। এখন আপনি যে প্রশ্ন করেছেন এটার উত্তর দেওয়াটা এই কারণে খুব চাতুরি করে দিতে হয়। একটা হচ্ছে হুইসেল ব্লোয়ারের জায়গাটা কোথায়। কেউ যদি হুইসেল ব্লো করতে চায়, কেউ যদি তার দুর্নীতির কথা বলতে চায়, কিংবা যদি সে মনে করে যে সে প্রভাবের মধ্যে থেকে কাজ করতে পারছে না, সেই হুইসেল ব্লোয়িং এর জায়গাটা তো কোথাও নাই। সেটা তথ্য অধিকারের আইনে নাই, সেটা প্রশাসনে নাই, সেটা সরকার পুলিশে নাই, কোনো জায়গায় হুইসেল ব্লোয়ারের জায়গা নাই। তো যেখানে হুইসেল ব্লোয়ারের জায়গা নাই সেখানে তো এটা আশা করে লাভ নেই। আর দ্বিতীয় একটা ব্যাপার হলো যে এটা তো একটা স্ট্রাকচার্ড বাহিনী, স্ট্রাকচার্ড বাহিনীতে তো শান্ত কমান্ড ইগনোর করা যায় না, তাই না? আপনি যদি সেনাবাহিনীর একজন সদস্য কমান্ড না শোনে, যদি পুলিশ বাহিনীর একজন সদস্য কমান্ড না শোনে, তাহলে তো কমান্ড ভেঙে পড়বে। কিন্তু প্রশ্নটা হলো যে সে যদি অন্যায় কমান্ড তাকে দেওয়া হয়, আদেশ দেওয়া হয়, সেটা সে করবে কি করবে না, এটা খুবই খুবই কঠিন এবং পরিস্থিতি ভিত্তিক। আপনার মনে আছে যে এরশাদ সরকারের পতন যখন আসন্ন, তখন যখন জনগণ আন্দোলন করছে, তখন পুলিশ সেনাবাহিনী যৌথভাবে তারা থেমে গিয়েছিল। কেন, কি কারণে থামতে পেরেছে? রাজনৈতিক পরিস্থিতিটা তখন সমস্ত রাজনৈতিক বিরোধী দলগুলো একমতে, এবং তারাও তখন মনে করছে যে এর বিরুদ্ধে আর তার উপর আক্রমণ করা যায় না বা তাদের উপরে হস্তক্ষেপ করা যায় না, কিংবা উপর থেকে তার মানে কি না, না তার মানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ওই পরিবেশটা না দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই ফ্লেক্সিবিলিটি না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো তার পক্ষে সম্ভব না ওই কাঠামোর বাইরে এসে। তার তো রক্ষা কবচ লাগবে। আপনি যখন হুইসেল ব্লোয়িং এ করতে পারছেন না, সেই রক্ষা কবচ যেখানে নাই, সেখানে তার কমান্ডটা তো তার অধীনস্থ যে পুলিশ সদস্য আছে তাকে তো মানতে হবে। কিন্তু উনারই শুরুর কথা একটা বলি, ওই জায়গায় তো তার একটা স্বাধীনতা আছে যে শক্তি প্রয়োগের ওই জায়গায় সে কতখানি কঠোর হবে বা সেটা নিষ্ঠুরতার পর্যায়ে যাচ্ছে কিনা, সেটা কতখানি কন্টেইন করা যায়, আমি তো মনে করি সেটুকু স্বাধীনতা সে দাঙ্গা পুলিশ বলেন আর ওখানে যে দায়িত্বে আছেন সেটুকু তো তার আছে। মোখলেস ভাই, আমাদের শেষ প্রশ্ন, আমরা পুলিশ সত্তা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছিলেন তাকে একটু উদ্ধৃত করি। ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে একাত্ম হয়ে পুলিশের সেবাকে আরো জনবান্ধব করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেখান থেকে এনেছেন কথাটা, ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা থেকে আরো, মাঝখানে কিন্তু অনেক কয়টা বছর 1861 থেকে এই সময়টা, এটা উনি কেন বলছেন? জনবান্ধব পুলিশের চেহারাটা আসলে কি? আমরা যে ধরনের জনবান্ধব পুলিশ হতে চাই, আমরা আসলে কোন জায়গায় আছি জনবান্ধব পুলিশের? দেখুন, 1861 সনের পুলিশ আইন নিয়ে আমরা কথা বলি, সেখানে পিন্টু ভাই বললেন সেখানে জনবান্ধব পুলিশের কথা নাই, সেখানে মানবাধিকারের কথা নাই, সেখানে পার্টনারশিপ ডেভেলপমেন্টের কথা নাই, অনেক কিছু নেই, কমিউনিটি পুলিশিং এর কথা নাই। তো ডেমোক্রেটিক পুলিশিং এটা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সাথে সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদার মতো করে পুলিশটা গঠন করা, তৈরি করা, সেটা একটা জনবান্ধব পুলিশ আমি এক কথায় বলবো। সে জনবান্ধব পুলিশ হওয়ার বিভিন্ন দিক রয়ে গেছে। আমাদেরকে জনতার অংশ থেকে যখন অপরাধপ্রবণ ব্যক্তিগুলো আসে তাদেরকে নিবারণ করতে যেমন আমাদেরকে কঠোর হতে হবে, এবং সেই সাথে যারা নির্দোষ ব্যক্তি, সাধারণ নাগরিক, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদেরকে অনেকখানি মানবিকতা হবে। এই যে মানবিকতা বোধের জায়গাটুকু উজ্জীবিত করা এবং ওই ধরনের প্রশিক্ষণ তৈরি করা, এবং ব্রিটিশ শাসিত এই ভারতীয় উপমহাদেশে যে ধরনের কাঠামোতে পুলিশ তৈরি হয়েছিল, আমরা কিন্তু ওই কাঠামোটা এখনো ভাঙিনি। ওই কাঠামোর মধ্যেই আছি। এখানে আমরা কিছু কিছু সংস্কার করছি, কিছু কিছু আধুনিক প্রধানমন্ত্রী বলছেন যে আরো জনবান্ধব পুলিশ হতে হবে। আরো তো হতেই হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী মাঝখানে ঔপনিবেশিক আমল থেকে সরাসরি তিনি এই আমলে চলে আসছেন, মানে তিনি বলা কওয়ার মতো মাঝখানে আর কিছু পাচ্ছেন না। মানে ঔপনিবেশিক ধ্যান ধারণা থেকে একটু জনবান্ধব হতে হবে। এটা শুনেন, উনি তো একটা বক্তব্য, একটা কথা বলেছেন, সেটা তো উনি যদি বলতেন গত 2 দশক আগের থেকে একটু জনবান্ধব হতে হলে বুঝতাম। আমার ধারণা যে পুলিশ আমরা যেরকম মনে করি সেইটাও মানে ঔপনিবেশিক আমলে আমাদের মাথায় পুলিশটা রয়ে গেছে। আইনগত কাঠামোর ইয়েটা পাল্টায়নি, সেই অর্থে অনেক আইনগত কাঠামো পাল্টায় নাই, অনেক কিছু সেই গতানুগতিক ধারায় রয়ে গেছে। সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা হয়তো একটা বৈপ্লবিক পরিবর্তন করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা একটি দূরদৃষ্টি সম্পন্ন প্রাজ্ঞ একটা বক্তব্য উনি দিয়েছেন, যাতে করে ভবিষ্যতে একটা দিক নির্দেশনা আসে পুলিশের দিকে। সেখানে আমরা গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থা, মানবাধিকার রক্ষায় পুলিশ ব্যবস্থা, জনবান্ধব পুলিশ ব্যবস্থায়, শিশুবান্ধব পুলিশ ব্যবস্থার দিকে আমরা যেতে চাচ্ছি, এবং সেখানে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এই বাধাগুলো যেগুলো আছে সেগুলোকে ওভারকাম করা যায়। আমাদের প্রাথমিকভাবে মনে হতে পারে যে আমরা হয়তো সেই অবস্থায়
যেতে পারছে না, অনেক পিছনে পড়ে আছি, হতে পারে সেটা মনে, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত একটা চেষ্টার মধ্যে আছি। না, আমার মনে হয় আপনাদের এই জায়গায় আমার একটু আছে যে সরকারেরই উদ্যোগটা নিতে হবে, কারণ সরকারের রাজনৈতিক ইচ্ছা থাকলেই কেবল এটা সম্ভব। একটা বাক্য শুধু রোশন ভাই। আমার মনে হয় যে কাঠামোগত দুর্বলতা যদি থাকে, যার কারণে বিচ্যুতি হচ্ছে বলে আমরা মনে করি, সেটা আসলে অ্যাড্রেস করা দরকার এবং রাজনীতির মধ্যে থাকবে, কিন্তু যত প্রভাবের বাইরে এসে সে স্বাধীনভাবে কাজ করতে পারবে জনাব মুখলেসুর রহমান, ততই তাকে জনাব মানবিক জাভেদ পুলিশ আমি তৈরি কিন্তু করা একটা কথা যাবে। দিয়ে শেষ করতে চাই, যেটা দিয়ে শুরু হয়েছিল যে ওই ফটো সাংবাদিকের সাথে আমাদের যে একটা অনভিপ্রেত ঘটনা, আমাদের কিন্তু এই দুটো জায়গায় আমরা বসে কিন্তু এটা ঠিক করে নিতে পারি। এই ঘটনাগুলো কিন্তু ভবিষ্যৎ না ঘটারও কিন্তু একটা সুরাহা হতে পারে। ওকে, জনাব মুখলেসুর রহমান, জনাব জাহিদুল হাসান পিন্টু এবং জনাব অধ্যাপক শামীম রেজা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।